নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন রইল। আশা করি সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। তো তোমরা যাতে পড়াশুনো করতে পারো সেই জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আমি এখন তৃতীয় অধ্যায় পড়াবো, এটা হচ্ছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন প্রতিবাদ ও প্রতিরোধ। তো আজকে প্রথম দিন যে জায়গাটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন ও আদিবাসী বিদ্রোহ। ঔপনিবেশিক অরণ্য আইন। তো প্রথমে অরণ্য অঞ্চল বলতে ভারতবর্ষের কোন কোন অঞ্চলকে বোঝানো হচ্ছে ঔপনিবেশিক ভারতে সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যেতে পারে। দেখো, পূর্ব ভারত, দক্ষিণ ভারত, বিশেষ করে মাদ্রাজ উপকূল, মালাবার উপকূল, বাংলা প্রেসিডেন্সি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই অঞ্চলগুলো হচ্ছে অরণ্য অঞ্চল। এখন এই অঞ্চলে যারা বাস করত তারা হচ্ছে মূলত বিভিন্ন আদিবাসী উপজাতি, যেমন সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, ওরা, এরা বাস করত। এরা ছিল মূলত অর্থনৈতিক সাংস্কৃতিক দিক দিয়ে স্বতন্ত্র একটি জনগোষ্ঠী। মানে এরা কোনো কালেই কোনো শাসকের খাজনা দিয়ে এরা খায়নি, কোনো শাসকের কথাও এরা শোনেনি। এরা এদের মতো স্বাধীন এবং স্বতন্ত্রভাবে এরা বসবাস করত। এরা মূলত ছিল শান্ত প্রকৃতির, কিন্তু এরা রেগে গেলে অত্যন্ত হিংস্র আচরণ করত। এদের মধ্যে কোনো শিক্ষা ছিল না, এবং আজকে কলকাতা কিংবা অন্য অন্য জায়গায় সুসভ্য জনগোষ্ঠী বলতে ঠিক যা বোঝায় এরা কিন্তু তেমনটা ছিল না। এরা কি করে জীবনযাপন করতো চলো দেখে নিই। এরা জীবনযাপন করত সম্পদ সংগ্রহ করে। সম্পদ সংগ্রহ মানে বনজ সম্পদ সংগ্রহ করে। কি কি বনজ সম্পদ? যেমন দেখো, কাঠ, বনের ফলমূল, আর পশুচারণ করত, আর ঝুম চাষ করত। ঝুম চাষ মানে এক জায়গায় জঙ্গল পুড়িয়ে চাষ করত, এক বছর চাষ করা হয়ে গেলে আবার অন্য জায়গায় চলে যেত, গিয়ে সেখানে জঙ্গল পুড়িয়ে তারা চাষ করত। এইভাবে তারা যাযাবর ভিত্তিক একটা জীবনযাপন কিন্তু করত। কিন্তু সত্যি কথা যেটা, সেটা হচ্ছে এদের একটা সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে স্বতন্ত্রতা ছিল। এরা অন্য যে কোনো জাতিগোষ্ঠীর থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে একটা অন্য পরিমণ্ডলের মধ্যে বসবাস করত। এই জঙ্গলমহল ছিল সম্পদে সমৃদ্ধ। এই জঙ্গলমহলে ছিল দামি কাঠ, বিভিন্ন জীবজন্তু, এবং জঙ্গলমহলের ভিতরে প্রচুর জমিও ছিল, অনাবাদি জমি। সুতরাং এটি ছিল একেবারে সম্পদের খনি। তো আমরা এবার দেখব ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের কারণ। আধুনিক ঐতিহাসিকরা ঔপনিবেশিক অরণ্য আইনের প্রবর্তনকে বন অঞ্চল সংরক্ষণ করার অজুহাতকে দাঁড় করিয়েছে। আমরা এনভায়রনমেন্টাল হিস্টোগ্রাফি পড়ার সময় এটা বারবার বলেছিলাম যে বন অঞ্চল সংরক্ষণ রামচন্দ্র গুহ একরকমভাবে দেখছেন, মাধব গাডগিল একরকমভাবে দেখছেন। সুতরাং এই অরণ্য আইন প্রবর্তনের মূল যে কারণ তা নিয়ে কিন্তু ঐতিহাসিক মহলে একটা বিস্তর বিতর্ক রয়েছে। যেমন আজকের বোটানিক্যাল গার্ডেন কিসের জন্য তৈরি করা? বনাঞ্চল সংরক্ষণ করে তৈরি করা তো। সুতরাং অরণ্য আইন প্রবর্তনের পিছনে বনাঞ্চল সংরক্ষণের কারণটি ঐতিহাসিকরা তুলে ধরলেও মূল কারণ ছিল অন্য। কি কি কারণ ছিল না, এক যেটা হচ্ছে কাগজ শিল্পের কাঁচামাল সংগ্রহ। কাগজ শিল্পের কাঁচামাল সংগ্রহ মানে কাগজ শিল্প তৈরি করতে মূলত কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ওক গাছকে। এখন ওক গাছ জঙ্গল থেকে যদি সংগ্রহ করা যায় তাহলে সস্তায় কাগজ উৎপন্ন করা যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে কাগজ শিল্পকে সচল রাখতে অরণ্যের বৃক্ষের যাতে ছেদন না করা যায় এই জন্য সরকার এরকম একটা আইন নিয়ে আসে। দুই হচ্ছে নৌবহরকে শক্তিশালী করা। নৌবহরকে শক্তিশালী করা মানে আমরা জানি ইংল্যান্ডকে বলা হয় সমুদ্রের রানী। ইংল্যান্ড সামুদ্রিক বাণিজ্যে সারা বিশ্বের মধ্যে শক্তিশালী, তাই তার শক্তিশালী নৌবহরকে
আরও যাতে শক্তিশালী করা যায় সেই জন্য নতুন নতুন জাহাজ তৈরি করার জন্য জঙ্গলের কাঠের প্রয়োজন দেখা দিয়েছিল। 3 নম্বরে কি আছে না রেলপথ সম্প্রসারণ। সেটা কেমন যে না দেখো রেলপথ, এখন রেলপথের নির্মাণের ক্ষেত্রে আমরা কি দেখি, সিমেন্টের খুঁটি দেখি। তো তখন তো সিমেন্টের খুঁটি এত প্রচলন ছিল না, সেই জন্য রেলের যে মাঝে মাঝে যে এখন সিমেন্টের থামগুলো রয়েছে সেই জায়গাতে তখন কি হতো না শালকাঠ দেওয়া থাকতো। সুতরাং এইভাবে রেলপথ সম্প্রসারণের জন্য শালকাঠের প্রয়োজন দেখা দিয়েছিল। এই 3টি আর্থিক কারণকে সামনে রেখে মূলত ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই অরণ্যের ভেতরে কিছু নিষ্কর জমি ছিল, সেই নিষ্কর জমিগুলিকে যাতে সরকার করের আওতায় আনতে পারে, যার ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি হয়, সেই দাবিকে লক্ষ্য রেখেই কিন্তু ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল। ঔপনিবেশিক অরণ্য আইন মূলত 1855 সালে সরকার একটা সনদ ঘোষণা করে এবং জঙ্গলের কাঠ সংগ্রহ ও অরণ্য সম্পদ ব্যবহারের উপর একটা নিষেধাজ্ঞা জারি করে। মানে এতদিন ধরে জঙ্গলে থাকা উপজাতি এবং আদিবাসীরা নিজেদের ইচ্ছামতো জঙ্গলের কাঠ সংগ্রহ করতে পারত, অরণ্য সম্পদকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে পারত, যেখানে সেখানে পশুচারণ করতে পারত, যেখানে খুশি চাষ করতে পারত, যেখানে খুশি যা ফল খেতে পারত, সেগুলোর ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং কি করা হলো না 1864 সালে একটা বন বিভাগ বলে পৃথক দপ্তর গঠন করা হলো এবং ব্যান্ডিসকে অরণ্য আধিকারিক ঘোষণা করা হলো। অর্থাৎ বন সম্পদের উপর নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সরকার কি করলো 1864 সালে পৃথক বন বিভাগ বলে একটা দপ্তর কিন্তু খুলল এবং সেই দপ্তরের আধিকারিক কি হলো ব্যান্ডিস হলো। সুতরাং বুঝতে হবে প্রথম কিন্তু এরকমভাবে একটা ভবিষ্যৎ অরণ্য আইনের রূপরেখা তৈরি করছে ব্রিটিশ সরকার। প্রথম অরণ্য আইন পাস 1865 সালে সরকার প্রথম অরণ্য আইন পাস করে এবং বলা হয় অরণ্যে ঘেরা যে কোনো সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে স্বীকৃত। মানে অরণ্য ঘেরা যে অঞ্চলগুলো অর্থাৎ ছত্তিশগড়, তারপর ধরো আমাদের মালভূম, সিংভূম, পুরুলিয়া, বীরভূম, এই যে বনভূমি ছিল তখনকার সময় বাংলায়, এই বনভূমির মধ্যে যত সম্পত্তি আছে সব সরকারের, সরকার সংরক্ষণ আওতায় এনেছে, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না, এই সম্পদ কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সরকার এই আইন পাশ করে জঙ্গল মহলের উপর নিজের নিয়ন্ত্রণ ফলাতে চাইছে, জঙ্গল মহলের সম্পত্তির উপর নিজের অধিকার ফলাতে চাইছে, অরণ্যের আদিম সন্তানদের বঞ্চিত করতে চাইছে। এই আইন মূলত সেরকম একটা আইন, দমনমূলক আইন, যেখানে আদিবাসীদের নিজস্ব বাঁচবার অধিকার, তাদের জীবনযাপনের অধিকার সবগুলোর ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে। এবার প্রথম অরণ্য আইনের পাশ করার ফলে কি হলো না বিভিন্ন উপজাতি বিদ্রোহ কিন্তু সংগঠিত হতে শুরু করলো ইতিপূর্বে। কেন হলো না দেখো তোমরা প্রত্যেকে জানো যে অরণ্যের উপর অধিকার যখন চলে যাচ্ছে আদিমবাসীদের, তখন তারা সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং তারা হিংসাত্মক আন্দোলন করছে, যে আন্দোলন সরকারকে যথেষ্ট চাপে ফেলছে। সরকার বাধ্য হয়ে কি করছে না 1878 সালে দ্বিতীয় অরণ্য আইন কিন্তু পাশ করছে। এই আইন পাশ করে সরকার ঘোষণা করছে বন সম্পদের উপর সরকারের নিয়ন্ত্রণ ঠিকই, কিন্তু বনের জ্বালানি সংগ্রহ জন্য সামান্য কিছু কাঠ এবং পশুচারণ করার অধিকার কিন্তু দেওয়া হচ্ছে। মানে প্রথম আইনে কি করা হয়েছে, জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় আইনে কি করা হয়েছে না জঙ্গলে প্রবেশ করতে পারবে, জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে আর পশুচারণটা করতে পারবে। মানে সামান্য হলেও আদিবাসীদের একটু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কেন না ইতিপূর্বে তো আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়ে গেছে ভারতবর্ষের ইতিহাসে। তৃতীয় অরণ্য আইনে কি হলো না তৃতীয় অরণ্য আইনটা হচ্ছে এমন একটা অরণ্য আইন যেখানে সরকার কতগুলো লিখিত আইনবিধি চালু করছে, যে লিখিত আইনবিধিতে
ভারতের বনভূমি অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগ কি না সংরক্ষিত, দ্বিতীয় ভাগ কি সুরক্ষিত, আর তৃতীয় হচ্ছে গ্রামীণ অরণ্য। সংরক্ষিত মানে কি, রিজার্ভ করা আছে, কেউ প্রবেশ করতে পারবে না, কোনো অবস্থার জন্য প্রবেশ করতে পারবে না, প্রবেশ করলে জেল, জরিমানা, শাস্তি। দ্বিতীয়ত হচ্ছে সুরক্ষিত, এটাকে সুরক্ষিত করে রাখা হয়েছে, এখানেও কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর তৃতীয় হচ্ছে গ্রামীণ অরণ্য, যেখানে মানুষ কি করবে না নিজেদের মতো করেই এই অরণ্য থেকে কাঠ সংগ্রহ করা, অরণ্য থেকে ফলমূল সংগ্রহ করা, অরণ্যের মধ্যে পশুচারণ সবই করতে পারবে। দুঃখের কথা হচ্ছে এই যে আদিম আদিবাসী যারা এতদিন ধরে এই জঙ্গলকে সংরক্ষণ করেছিল, তারা কিন্তু জঙ্গলে গাছ লাগিয়েছিল, জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গল সংরক্ষণ করার নামে জঙ্গল থেকে কাঠ কেটেছে, জঙ্গলের পশু শিকার করেছে নির্বিচারে। যেখানে দেখো আদিবাসীরা জঙ্গলের পশু শিকার করলে তাদের জেল হয়ে যাচ্ছে, অথচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের লোকেরা পশু হত্যা করে তার সঙ্গে করে ছবি দিয়ে নিজের পৌরসত্বের পরিচয় দিচ্ছে। তাহলে এক দেশে দুই আইন, ওরা শাসক বলে ওদের জন্য এক আইন, এরা শাসিত বলে এদের জন্য একটা আইন। সুতরাং এই যে আইনের বিভেদ কিন্তু পরোক্ষভাবে না হলেও জন্ম দিচ্ছে একটা ক্ষোভের, বিক্ষোভের, যেটা কিন্তু ভবিষ্যৎ ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিচ্ছে। দেখো ঔপনিবেশিক অরণ্য আইনের ফলে কি হলো। প্রথম ফল যেটা হলো সেটা হচ্ছে ঔপনিবেশিক সরকারের যে লোভ, যে লালসা, সম্পদ বৃদ্ধির জন্য তাদের যে আগ্রহ, এর ফলে আদিবাসীদের উপর কিন্তু শোষণের মাত্রাটা বাড়তে থাকলো। দিনের পর দিন এই জঙ্গলমহলের শান্তিপ্রিয় আদিবাসী যারা অরণ্যের উপর নির্ভর করে জীবন জীবিকা চালাতে থাকতো, তাদের উপর কিন্তু নিপীড়নটা শুরু হয়ে গেল। কিরাম করে দেখো, মনে করো যে আদিবাসী মানুষটা বা যে আদিবাসী জনগোষ্ঠী জঙ্গলে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত, জঙ্গলের মধ্যে পশুচারণ করে জীবিকা নির্বাহ করত, জঙ্গলের মধ্যে শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করত, সেই আদিবাসীরা কিন্তু এই আইনের ফলে জঙ্গল থেকে বিচ্ছিত হয়ে গেল, জঙ্গল থেকে আলাদা হয়ে গেল, জঙ্গলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল ভেঙে গেল। ফলশ্রুতিতে কি হলো, তাদের উপর শোষণের মাত্রা কিন্তু বাড়তে থাকলো। দু নম্বরে কি হলো না জঙ্গলমহলের শান্তি। প্রথম কথা আমি বলেছিলাম আদিবাসীরা কিন্তু অত্যন্ত সাম্যবাদী এবং শান্তিপ্রিয় একটা মানুষ, এদের মধ্যে গোষ্ঠী জীবনের একটা বিরাট প্রভাব দেখা যায়। সুতরাং এই জঙ্গলমহল যখন ঔপনিবেশিক অরণ্য আইনের আওতায় চলে এলো, তখন এই জঙ্গলমহলে যে শান্তি বিঘ্নিত হলো। কেন না এখানে জমিদার, জোতদার, মহাজন এরা আগমন ঘটছে। যেমন আমরা সাঁওতাল বিদ্রোহের সময় দিগু দেখেছিলাম। এই যে বিভিন্ন রকম বহিরাগত আগমন জঙ্গলমহলের শান্তিকে কিন্তু বিঘ্নিত করে দিচ্ছে। আর কি হচ্ছে না খ্রিস্টানদের আনাগোনা বৃদ্ধি। এইবার হচ্ছে যেটা হচ্ছে এই যে আদিবাসী, এই অরণ্যচারী আদিবাসীরা কি হচ্ছে না দরিদ্র সীমার নিচেই চলে যাচ্ছে। তখন তাদের দারিদ্রতাকে সুযোগ নিয়ে এক ধরনের খ্রিস্টান একটু চাল ডালের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আমরা জানি আদিবাসীরা প্রকৃতির উপাসনা করে, তাদেরকে খ্রিস্টান ধর্মান্তরিত করার চেষ্টা চলছে। আমরা সুবোধ ঘোষের লেখা যদি চতুর্থ পানিপথের যুদ্ধ বলে যে উপন্যাসটা আছে যদি পড়ি, তো দেখতে পাবো যে খ্রিস্টানদের আনাগোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কিরাম করে আদিবাসী সমাজে খ্রিস্টানরা সর্বনাশটা করছে। এবার যে জায়গাটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়া। এই জায়গাটা সব থেকে বড়, কারণ রাষ্ট্র চাইছে আদিবাসীদের স্বতন্ত্রতা সংস্কৃতিটা শেষ করে দিতে। কারণ অসভ্য, বর্বর,
হিংস্র এই যে জাতি, এই জাতির উপর সরকার নিয়ন্ত্রণ রাখতে চাইছে, এদের উপর সরকার কর চাপাতে চাইছে, এবং এদের কর চাপানোর ফলে কি হবে, জঙ্গলমহলের যে অনাবাদি কৃষিজমি তার চাষটা হবে, সেখানে রাজস্ব বৃদ্ধি পাবে, এবং যার ফলশ্রুতিতে কি হবে না, সরকার অনেকটা শক্তিশালী হবে। সুতরাং কি কি দেখলাম আমরা তাহলে, আদিবাসীদের উপর শোষণ, জঙ্গলমহলের শান্তি বিঘ্নিত, খ্রিস্টানদের আনাগোনা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি, এই সকল ঘটনা কিন্তু ঔপনিবেশিক অরণ্য আইনের ফলে ঘটছে। এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে, ঔপনিবেশিক অরণ্য আইন কি ভারতবর্ষের আদিবাসী বিদ্রোহের জন্ম দিয়েছিল? এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে এতদিন ধরে এই আদিবাসীরা ছিল স্বাধীন এবং স্বতন্ত্র, এরা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারত, কিন্তু হঠাৎ করে ব্রিটিশ সরকারের লোভ ও লালসা, ব্রিটিশ সরকারের স্বৈরাচারী মনোভাব, ব্রিটিশ সরকারের সম্পদলোভী মনোভাব আদিবাসীদের জীবনযাপনে একটা বাধা হয়ে দাঁড়ালো। আদিবাসীদের স্বতন্ত্রতা, তাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, তাদের রীতিনীতি, তাদের আইন কাইন সবগুলো একটা গভীর সংকটের মধ্যে গিয়ে পড়ল। আর এই গভীর সংকট থেকে বেরিয়ে আসার জন্যেই কিন্তু ভারতবর্ষের বুকে একের পর এক উপজাতি বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। সুতরাং আমরা যেন ভুলে না যাই যে এই ঔপনিবেশিক অরণ্য আইনই ছিল ভারতবর্ষের ইতিহাসে উপজাতি বিদ্রোহগুলির প্রধান ও মুখ্য কারণ। তাহলে আমরা কি কি দেখলাম আজকের আলোচনায়? আমরা আজকের আলোচনায় দেখলাম যে সরকার কোন প্রেক্ষাপটে ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করছে। ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করার আগে অরণ্যচারী মানুষের জীবনযাপন কেমন ছিল, এবং ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের ফলে ঔপনিবেশিক অরণ্যচারী মানুষদের জীবন কীরকমভাবে বিঘ্নিত হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।